জি। ফুল দিবে বলে ডেকে নিয়ে হত্যা করা হয় আমাদের মতলবের আদিবাকে। এই বিষয়টি এখন আমরা সবাই জানি, এমন কেউ নাই যে এই বিষয়টি সম্পর্কে অবগত না, জানেন না। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আদিবার সেই হতভাগা প্রবাসী বাবা আলাউদ্দিন ব্যাপারী আমাদের সাথে রয়েছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো কেন হত্যা করা হলো এবং জানাবো আপনাদেরকে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের সাথে রয়েছেন সেটা অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে যাবেন এবং উক্ত এই বিষয়টি নিয়ে আপনার মতামত আমাদের মন্তব্যের ঘরে লিখে যেতে ভুলবেন না। আপনি এই লাইভটি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন। যে আদিবাকে আমরা হারিয়েছি সেই আদিবা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু পরবর্তীতে যাতে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বাবার আর্তনাদ যাতে আমাদের শুনতে না হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আদিবার বাবার কাছে। আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন এবং আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, লাইভটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন, মানুষ যাতে সচেতন হয় এবং যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় প্রতিনিয়ত। আমরা দেখে আসছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ধরনের ঘটনা কয়েকটি ঘটেছে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে কিন্তু আমাদের মতলবে আদিবাকে আমাদের হারাতে হলো। আদিবা ক্লাস ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল, খুবই মেধাবী শিক্ষার্থী ছিল, চাঞ্চল্য চঞ্চল একটি মেয়ে ছিল। আমরা আদিবার বাবার সাথে কথা বলবো। আদিবার বাবা একজন প্রবাসী, তিনি সৌদি আরবে থাকেন। তো আহ, আলাউদ্দিন ভাই, আপনার মানসিক অবস্থা আমরা বুঝতে পারতেছি, আপনার সাথে আমরা কথা বলছি। তো আপনি যদি একটু বলতেন যে আপনারা পরিবারে কয়জন আছেন, আহ আদিবা আপনার কত নম্বর সন্তান ছিল, আপনি কবে নাগাদ প্রবাসী হলেন, বিস্তারিত আমাদের সাথে বলুন। আদিবা আমার তৃতীয় সন্তান। আদিবার একটা বড় ভাই আছে, তার বড় বোন। আমার প্রথম সন্তান বড় মেয়ে, দ্বিতীয় সন্তান ছেলে, তৃতীয় সন্তান আদিবা ইসলাম। আমি প্রথম 4 বছর 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত এই সৌদি আরবে প্রবাসী ছিলাম। তারপরে দেশে যাইয়া ব্যবসা করি, ব্যবসা দেই বাজারে। ব্যবসার পরে এই গত বছর 29 ডিসেম্বর আমি সৌদি আরবে আবার আসি, ওই আগের ওইখানেই আগের মালিকের কাছে আসি। ওইখান থেকে আমার আজ 14 মাস হয়, 14 মাস 14.5 মাস হয় সৌদি আরব আসছি আমি। ভাই শুনতে পাচ্ছেন? জি, জি, আমরা আমরা শুনছি, আপনি বলুন। জি, এই 14 মাস 14.5 মাস হয় আমি এখানে আসছি সৌদি আরবে। তো গত 20 তারিখ আমি যখন কাজ করতেছিলাম ওয়ার্কশপে, তখন সৌদি আরবের টাইম 3টা 33 মিনিট। বাংলাদেশ থেকে আমাকে এক ভাই ফোন দিল যে আলাউদ্দিন, তুমি কি জানো নাকি তোমার বাচ্চা হারিয়ে গেছে? এই তখন থেকেই আমি জানতে পারলাম যে আমার বাচ্চা হারিয়ে গেছে। তখন আমি এদিক সেদিক সাথে সাথেই যেহেতু মাইকিং করে লাইছে, খোঁজাখুঁজি করতেছে, পাচ্ছে না। তখন আমার মাথায় ঢুকলো যে আমি ফেসবুকে দিয়ে ফেসবুকে দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি এই ইমন নামের ছেলেটা আমার বাচ্চাটারে যে আমার বাড়ির সামনে থেকে একেবারে কাছে, আমার বাড়ি এটা হলো টিনের বাউন্ডারি, এই টিনের বাউন্ডারির বাহিরে ছিল আমার মেয়েটা। মেয়েটার সাথে ছিল আমার ছোট ভাইয়ের একটা মেয়ে, দুজন সমবয়সী। আমার মেয়েটা হয়তো 2-3 মাসের বড় হবে, ওই মেয়েটা 2-3 মাসের ছোট হবে। আসর নামাজের এটা পরে হচ্ছে আমার যে বড় মেয়েটা 20 জানুয়ারি, যেদিন আদিবার নিখোঁজের সংবাদ আমরা জি পাই। 20 জানুয়ারি বিকেল জি 4টার সময় আদিবার নিখোঁজ হয় এবং এর পরবর্তী সময়ে আপনারা আপনাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। জি 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 সোশ্যাল এরপরে বলুন। মিডিয়াতে দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে। তখন আমাকে বলল যে আমি দেশে যখন এদিক সেদিক ফোন দিলাম যে কিভাবে কি হইলো, তখন আমার বড় মেয়ে বলল যে আব্বু, আসর নামাজের আজানের পরে এই ইমন ছেলেটা এখানে আদিবার সামনে ছিল। ইমন ছেলেটা বলছে ফুল দিবে, ফুল গাছ দিবে, যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি আসতেছে, ওইখানে তাদের ফুলের দরকার। তো এই ফুলের এদিক সেদিক ফুল খুঁজতেছিল, তো ইমন বলছে যে ফুল দিবে। আমি বলছি যে হ্যাঁ ফুল দিব, কি তুমি ঘরে আসো। এই কথা বলে আমি ঘরে চলে যাই, আমার বোন ওখানেই ছিল। ওখান থেকে ইমন বলছে যে ফুল দিবে, ফুল গাছ দিবে। তখন আমার মেয়েটা এবং আমার ছোট ভাইয়ের মেয়েটা ওর পিছনে পিছনে যাচ্ছিল।
কিছু দূর যাওয়ার পরে, হয়তো 30 থেকে 35 হাত যাওয়ার পরে, ইমন বলছে যে যদি তাসপি আসে তাইলে আমি ফুল গাছ দেব না, তুমি একা আসো। তো উনি কোনো ক্রমেই ওই মেয়েটার সাথে নিতে চাচ্ছিল না। তখন আমার মেয়েটা বলছে যে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ফুল গাছ নিয়ে আসলে তোমাকেও দেব, আমিও নেব। এই কথা বলে আমার বাচ্চাটা ওই ইমনের সাথে যায়। 1 থেকে 150 হাত দূরে যাওয়ার পরে ওই আমার বাস্তিটা আর আমার মেয়েটাকে দেখতে পাচ্ছিল না। তখন উনি দাঁড়াই রয়েছে, এখানে দাঁড়াই ছিল। আমার ছেলে আবার ঘর থেকে আদিবা আদিবা বলে ডাকছিল যে তুমি ঘরে আসো, মাগরিবের আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি ঘরে আসো। তখন আমার বাস্তিটা বলল যে ভাইয়া, আদিবা আপু তো ইমন ভাইয়ার সাথে গেছে ফুল গাছ আনতে, এখানে তো আমি দাঁড়ায় রয়েছি, আদিবা আপু তো আসতেছে না। তখন আমার ছেলে একটু চুপই ছিল। পরে 10-15 মিনিট পরে যখন আবার আসতেছে না, তখন ওই আমার বাস্তিটা আবার যাইয়া বলছে যে ভাইয়া, আদি বাবু তো আসতেছে না, ইমন ভাইয়ের সাথে গেছে। তখন আমার ছেলে, আমার ওয়াইফ তখন ওই ইমনের বাড়িতে গেছে। ইমনের বাড়িটা আমার বাড়ি থেকে 150-200 হাত দূরে, একটা রাস্তায় ওদের বাড়িতে গেছে আমার বাড়ির উপর দিয়েই। তো ওইখানে গিয়া খোঁজাখুঁজি করে না পেয়ে ইমনকে ফোন করে আনা হইলো। ইমনকে জিজ্ঞাসাবাদ করা হইলো। ইমন বলল যে আমি আদিবাকে দেখি নাই। তখন তাসফি বলল যে তুমি কেন দেখো নাই, মিছে কথা বলো কেন, তুমি তো ডাইকা নিছো ভাইয়া, তুমি তো আদিবারে ফুল গাছ দিবা বইলে নিয়ে গেছো, তো তুমি মিথ্যা কথা বলো কেন? তো ইন দা মিন টাইম এরা আমার ওয়াইফ আবার এর মাঝেই 999-এ ফোন দেওয়া হয়েছে। তো ওখান থেকে পরামর্শ দিছে যে আমরা চেষ্টা করব, ঠিক আছে, আপনি এই সময়ের মধ্যে আবার থানায় একটু জিডি করতে হবে, আইনের ব্যবস্থা নিতে হবে। তখন তখন ওই আইনের মাধ্যমে, আইনের থানায় আমার ওয়াইফ গেল, আমার আদিবার মামা গেল আইনের মাধ্যমে। তখন থানার ওসি সাহেব এই আইনের যে ব্যবস্থা আছে, উনি কাগজ কলমে কিছু লিখা ইয়ে করে, সাধারণ ডায়েরি করে। উনি দেখলো যে এখানে বৈশা থেকে ডায়েরি করতে হয়েছে, এখানে বৈশা থাকলে তো আর হবে না। তখন উনি সোর্স নিয়ে আমাদের বাড়িতে রওনা দিল, বাড়িতে নিয়ে আসলো। আমার ওয়াইফও চলে আসলো, ওনারা একটু আগে আসছে। ওনারা আবার 3টা ইয়া থেকে পুলিশ, মতলব থানার যে পুলিশ, ওনারা 3টা দিক থেকে আসছে, 3 গাড়ি পুলিশ আসছে। আচ্ছা আচ্ছা। এবং ওসি সাহেব উনি উনিও একটা গাড়ি নিয়ে উনি সরাসরি আমাদের ওইখানে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে এই জিজ্ঞাসা করলো, আর 3 দিক থেকে পুলিশ 3 দিকে গেছে, ওনারা গেছে গোপনে। আর ওসি সাহেব সরাসরি যাইয়া জিজ্ঞাসাবাদ করলো আমার বাড়ির সামনে যে কিভাবে কি হইলো। তো ওই কথা বলার পরে ইমনের নাম তো আমরা বইলেই দিছি, ইমনে ডাক দেয়া নিছে। আমার বাস্তিটাকে ডাইকা আনলো, বাস্তিকে ডাইকা আইনা জিজ্ঞাসা করলো যে কিভাবে কি। উনি কয়েকবার আমার বাস্তিকে জিজ্ঞাসা করলো, উনি যতবার জিজ্ঞাসা করছে উনি একই কথা বলছে। তখন ওই ইমনের বাড়িতে গেল পুলিশ। ইমনের বাড়িতে যাইয়া ইমনকে ঘরের মধ্যেই পাইছে, ঘরের মধ্যেই সে শুইয়া ছিল। ডাক দিছে, আমার একটা ছোট ভাই সাথে ছিল, ওনারা ডাক দিছে, আর প্রথম কেউ সাড়া দেয় নাই। পরে যখন আমার ছোট ভাই পরিচয় দিছে যে আমি হাসান, আমি আপনাদের বাড়িতে আসছি, আমার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনাদেরকে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করবে আদিবার ব্যাপারে, আপনারা তো শুনছেন আদিবা হারায় গেছে, তো খোলেন। তখন এই ইমনের বাবা মজিব ফকির দরজা খুইলা দিছে। ওইখানে তখন পুলিশ ঢুকছে, ওসি সাহেব ঢুকছে। ওসি সাহেব চিন্তা করছে যে এখানে যদি ওই আমার ভাই ঢুকে হয়তো বা কোনো কিছু করতে পারে। তখন এসআই জীবন সাহেব, তারপরে সালেহ আহমেদ সাহেব, ওসি সাহেব সালেহ আহমেদ সাহেব, উনি ওইখানে ঢুকছে। এসআই জালাল সাহেব, জালাল, ওনারাও ছিল। তো ডুইকে ওনারে জিজ্ঞাসাবাদ করছে, উনি নিষেধ করছে যে আমার ছেলে ভালো বা এই সেই বিভিন্ন, উনি ছেলের সাফাই সাফাই গাইছে। তো এসআই ওসি সাহেব বলছে যে আপনি ছেলে ভালো মন্দ সেটা হলো পরে, আগে যেহেতু ওনার নামে কমপ্লেন আসছে, উনি আমাদের সাথে আসতে হবে। তো উনি তাৎক্ষণিকই ওনার ঘর তল্লাশি করছে। ওই যে পুলিশ এখানে ছিল বা অন্যান্য লোক ডাইকা আনছে, কে কাহারা ডাইকা আনছে, কেউ আসছে কেউ আসে নাই। ইন দ্য মিন টাইম মুজিব মুজিব ফকিরও একটা লোকের ডাইকা আনতে গেছে, ডালিম নামের লোকেরে। ওই দিক দিয়ে আবার মুজিব ওই মাঠে যাইয়া, বালুর মাঠে যাইয়া কার সাথে ফোনে কথা বলতেছিল। তখন পুলিশের যে অন্য সোর্স ছিল, অন্য টিম ছিল, ওই টিম আবার মুজিবরে
পাকড়াও করছে আর কি। মুজিব পাকড়াও করার সাথে সাথে মুজিবরে আবার নিয়ে আসছে। তখন মুজিব তো উনি ওনার ছেলের পক্ষে সাফাই গাইছে। তখন আমার ঘরে ওই ওসি সাহেব ওই আমার বাস্তিটাকে পুরান বাড়ি, আমি তো নতুন বাড়িতে থাকি, পুরান বাড়ি থেকে আমার বাস্তিকে ডাইকে আনলো, ডাইকে আইনা ওনারে এখানে ৫-৭ জন, যে ওই ইমনের সমবয়সী, ইমনের সমান উচ্চতা, এই ধরনের ৫-৭ জন ছেলে যারা ওখানে ছিল তাদেরকে সবারে সামনাসামনি দাঁড় করাইয়া আমার বাস্তিরে বলল যে তুমি দেখো এখান থেকে তোমার বাইরে ফুল দিবে বলে কে ডাইকা নিছে। তখন উনি যাইয়া তখন ৩-৪ হাত দূরে ওনাকে রাখছিল, আর ওই ছেলেগুলা ৩-৪ হাত দূরে দাঁড়ানো ছিল। তখন উনি যাইয়া হাত দিয়া ধইরা দেখাই দিছে যে এই ইমন ভাইয়া আমার বোনকে ডাইকা নিছে। কিন্তু ইমন অস্বীকার করছিল। তখন ইমনরে একটু ধমক দিছে ওসি সাহেব, যে তুই বললি যে দেখোস নাই, এখন ও তো এই বাচ্চা মানুষ তো মিথ্যা কথা বলবে না, ওনারা আগেও কয়েকবার জিজ্ঞানো হয়েছে, একই কথা বলছে, এখনো তো তোরে দেখা দিল, এখন তোর সাথে আবার কে ছিল। তখন উনি আবার ওই ইয়াসিনের নাম বলছে। তখন ইয়াসিন বলছে যে আমি ছিলাম না। কিন্তু ইমন যেহেতু ইয়াসিনের নাম বলছে তাই ইয়াসিন ছিল। তখন আমার বাড়ির পাশেই একটা আবার দোকান ছিল, ওই দোকানদাররে আবার ওসি সাহেব ডাইকা আনছে। ওই দোকানদাররে বলছে যে তুমি কি এই ছেলেগুলাকে এখানে দেখছনি, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দেখছনি? উনি বলছে স্যার আমি দেখছি, দোকানের সামনে দিয়ে ওরা ২ জন গলাগলি করে গেছে দিক দিয়া। আদিবাগো বাড়ি থেকে, আদিবাগো বাড়ি হলো আমার দোকানের পশ্চিম পাশে, ওই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ওনারা গেছে ২ জন। কখন গেছে উনি বলছে যে আমি টাইম বলতে পারবো না, তবে ওনারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই মাগরিবের আজান দিচ্ছে। বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন ভাই? জি, জি, জি। আমরা সবাই শুনতেছি আপনাকে, এবং আমাদের সাথে ফেসবুকে দর্শক হিসেবে শতাধিক মানুষ রয়েছেন, এবং তারা অনেকেই এই খুনির ফাঁসি চাচ্ছেন, এবং অনেকেই মন্তব্য করছেন। সেই মন্তব্যগুলো আমরা পড়বো। আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকেন। আমরা আলাউদ্দিন ভাইয়ের কথাগুলো শুনে এরপর আপনাদের মন্তব্যে আসবো। এর মাঝেও কিছু প্রশ্ন আলাউদ্দিন ভাইয়ের কাছে থাকবে। যদিও তার মানসিক অবস্থা আমরা কি সেটা বুঝতে পারছি, তারপরেও তার কাছে কিছু প্রশ্ন রাখবো, এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। জি আলাউদ্দিন ভাই, আপনি কন্টিনিউ করুন। জি, তখন এই স্যার তখন তাকে, এখানে অনেকজন রে, আমি তো সংক্ষেপে বলছি, এখানে অনেকজন এই মুহূর্তে, যেহেতু আপনারা বুঝতে পারছেন এখানে ৩টা গাড়ি দিয়ে পুলিশ আসছে, ৩টা টিম আসছে ওখান থেকে মতলব থানা থেকে। মতলব থানা পুলিশদেরকে আমি আমি আমার এই বয়সে আমি এরকম হেল্প অন্যান্য কাজে আমি কখনো এরকম পাইনি। কিন্তু আমার এই বাচ্চার ব্যাপারে মতলব থানা পুলিশ যেভাবে তৎপরতা হয়, ওসি সাহেব যেভাবে মানে কন্টিনিউ উনি আমার সাথে যোগাযোগ রাখছে, আর সাথে সাথে উনি আমার নাম্বার নিয়ে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ, এবং যেভাবে তৎপরতা ওনারা চালাইছে, আমি এতে সন্তুষ্ট। আমি বাংলাদেশ পুলিশের প্রতি মানুষের হয়তো অনাস্থা আছে, আমারও একটা সময় ছিল, কিন্তু এই ঘটনার পরে পুলিশের প্রতি আমার যথেষ্ট আস্থা এবং ফিরে আসছে তাদের প্রতি। তারা যেভাবে তৎপরতা করে, আমি হয়তো সংক্ষেপে আপনাকে বলছি, শর্ট করে চলে যেতেছি, কিন্তু পুলিশ এই মুহূর্তে আমি যতটুকু কথা বলছি এই কথার মাঝে পুলিশ কিন্তু আরো অনেক কিছু ঘটনা ঘটাইছে, অনেকের ডাইকা আনছে, অনেক আমার বাড়ির চতুর্পাশে যে ভুট্টা ক্ষেত আছে, ছোট ছোট হাঁটু সমান ভুট্টা গাছ হয়ে গেছে, এবং ওই ইমনের বাড়ির চতুর্পাশে যে ইয়াগুলা, ওই দিক দিয়ে ৩টা টিম, তো একটা টিমে না ওসি সাহেব না এখানে কাজ করতেছে, কিন্তু বাকি ২-৩টা টিম কিন্তু ওই চতুর্পাশে এই মানে খোঁজাখুঁজি, মানে কিভাবে নি পাইয়া যায়, কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত কিন্তু সময়টা বেশি না। ওনাদের ধারণা ছিল হয়তো যে এই সময়ের ভিতরে কোথাও নিতে পারে নাই, আচ্ছা, কোথাও না কোথাও এটা আমরা কি ২০ বাচ্চাটাকে তারিখের জীবিত ঘটনাই? অবস্থায় পাইতে পারি। তো ওই জন্য ওনারা যথেষ্ট তৎপরতার সাথে ওইখানে কাজ চালাইছে, এবং সাথে সাথে মুজিবের গড় তো তল্লাশি দিছেই, আশেপাশে ওনারা এখানে অনেক কিছু পুলিশের অবদান বা অনেক তৎপরতা এখানে পুলিশ করছে, যেটা দ্বারা প্রশংসার দাবিদার তাদের। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, যে তারা যেভাবে ওনারা করছে, মানে চেষ্টা করছে পুলিশ, মতলব থানা অবশ্যই প্রশংসার দাবিদার। তো যাক, আমি সামনের দিকে যাচ্ছি। ১১টা-১২টার দিকে ওনাদের কাজকর্ম সাইরা ওনারা ৫টার পরে আমার বাড়ি থেকে রওনা দিছে আসামি ২ জন নিয়ে থানায় গেছে। থানায় যাওয়ার পরে ওনাদেরকে ওখানে কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে আইনের মাধ্যমে উনি যতটুকু ওনার সমর্থ আছে, আইনের যতটুকু পাওয়ার আছে অতটুকু সে দেখাইছে, আইনের
সুপ্রিয় দর্শক, হয়তোবা ওনার এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে ওনার ওনাকে আমরা দেখছি না। আমরা আমাদের সাথে আরেকজনও রয়েছেন। আহ একই বাড়ির আদিবার বাড়ির আদিবার চাচা যিনি মালয়েশিয়ান প্রবাসী লোকমান শিকদার। আমরা ওনাকে অ্যাড করবো স্ক্রিনে। আসসালামু আলাইকুম লোকমান শিকদার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মতলব সংবাদদাতাকে আজকে এই লাইভে সংযুক্ত করার জন্য। আমরা আসলে সবাই খুব মর্মাহত, লাইভে কথা বলার মতন আমাদের ভাষা নেই। যে কথা আমার ভাই বলতেছিল আসলে আমার তখনই যে একজন বাবা হইয়া দুঃখিত দর্শক, ওনার এখানে সমস্যার কারণে আমরা add করতে পারছি না। একটু ধৈর্য ধরতে হবে। জি, লোকমান শিকদার ভাই, আপনি আপনি বলুন। আমরা আলাউদ্দিন ভাই সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে আহ, কথা ওনাকে পাচ্ছি না। আ- জি, জি লোকমান ভাই আপনি আপনি বলুন। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যে বলতেছিলাম যে আসলে আজকে জি, আমাদের যে বলুন। ভাষাই নাই, আমার ভাই কথা বলতেছে তখনই আমার আহ আসলে কথা বলার যে নিঃশ্বাস আমি হারিয়ে ফেলেছি। তো এই ঘটনার উপর কথা বলতে গেলে আসলে এক্সপিরিয়েন্সের দরকার আছে আপনার লাইফে আসলে। তো আমার ভাইয়ের আত্মনাথের ইয়া শুই না, আমার মন চাইছে যে আমি আইসা আসলে লাইভে আইসা দুই চারটা কথা সান্ত্বনামূলক বলার জন্য, আমার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আমার দেশবাসীকে সতর্কমূলক কিছু কথাবার্তা বলার জন্য। তা আমি বলবো যে আমার ভাই যেভাবে ধারাবাহিকতায় কথা বলতেছিল, কথাগুলা বলার পরিবর্তিতে পরবর্তী সময় আমি ইনশাল্লাহ হয়তো কিছু কাউন্টার ভিত্তিক কথাবার্তা বলবো আর কি। তো জি আলাউদ্দিনের জি কথা বলার জন্যই আমি অনুরোধ করছি। আলাউদ্দিন ভাই, আপনি যদি একটু সর্বশেষ আপনি যেই কথাগুলো যেখান থেকে আপনাকে আমরা নেটওয়ার্ক সমস্যার কারণে পাচ্ছিলাম না, সেখান থেকে আবার একটু শুরু করুন। জি, তখন ওই রাত্র হলো 5টা, ভোর রাত্র 5টার সময় ওনারা আসামি নিয়ে থানায় চলে আসছে। থানায় চলে আইসা তখন প্রথম তো ছিল সাধারণ ডায়েরি, তখন একটা মামলা, অপহরণ মামলা লিখা হয়েছে। 2জন আসামি করে, ওর আচ্ছা। যেই 2জন ধরছি ওই 2জন আসামি করে এবং অজ্ঞাত আরো কিছু রেখে 2জন আসামি করে একটা মামলা রুজু করা হয়েছে। তো মামলা রুজু করার পরে ওনাকে কোর্টে কোর্টে দিয়ে দিল। আসামি 2জনকে কোর্টে দেওয়ার পরে ওনারা হয়তো রিমান্ড চাইছিল, আইনের মাধ্যমে রিমান্ড চাইছিল। তো রিমান্ড হয়তো মঞ্জুর হয় নাই। তখন ওসি সাহেব কিন্তু এর মাঝে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ আছে। তখন সন্ধ্যাবেলা ওসি সাহেব বললো যে ভাই এখন তো বাংলাদেশ টাইম 10টা বাজে, আপনার সৌদি আরব হয়তো 7টা বাজে। তো এখন আমরা আপনার বাড়িতে যাইতে চাচ্ছি, লোক নিয়া, ফায়ার সার্ভিসের লোক নিয়া এবং ডুবুরি নিয়া এবং যারা আপনার ওই যে সেফটি। আলাউদ্দিন ভাই, শুনছেন? সুপ্রিয় জি, দর্শক, শুনতে আমরা পাচ্ছেন? জি জি, আপনার এখানে সম্ভবত নেটওয়ার্ক সমস্যা, আপনি যদি বিষয়টা একটু দেখতেন। আর আপনার পুলিশ কবে নাগাদ, মানে আপনি যে তল্লাশির কথা বলেন বিভিন্ন ভাবে আপনাকে সহযোগিতা করলো? সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু নেটওয়ার্ক সমস্যার কারণে ওনাকে পাচ্ছি না, একটু হোল্ড করি। আমরা এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 2জনকে আটক করেছে, যাদের কথা ইতিমধ্যে আদিবার বাবা প্রবাসী আলাউদ্দিন ব্যাপারী বললেন, ইমন এবং ইয়াসিন। আমরা সেই ইমন এবং ইয়াসিনদের আপনাদের কাছে আপনার সেই ছবি আপনাদেরকে দেখাবো। আপনারা চিনে রাখুন, মতলবের যে ন্যাক্কারজনক ঘটনা তাদের মাধ্যমে ঘটলো, সেই আহ যে খুনিদের, আপনার সেই খুনিদের দেখে রাখুন। আলাউদ্দিন ব্যাপারী একজন প্রবাসী। তিনি হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ তিনি দেশে পাঠান, নিজের পরিবার যাতে ভালো থাকে, নিজের সমাজ যাতে ভালো থাকে, নিজের দেশে যাতে নিজের পরিবারের মানুষজন নিরাপদে থাকে। কিন্তু একজন প্রবাসী হিসেবে তিনি যেই প্রতিদান তার দেশ থেকে পাইলেন, তার গ্রাম থেকে পাইলেন, তার বাড়ির পাশের লোকজনের কাছ থেকে পাইলেন, সেটা কখনোই কাম্য ছিল না, কখনোই আশা করেননি তিনি। তার মেয়ে আদিবা, বাচ্চা একটি শিশু, মাত্র 8 বছর বয়স, তার উজ্জ্বল একটি ভবিষ্যৎ ছিল। সেই ভবিষ্যৎকে যারা গলার টিপে
বন্ধ করে দিল, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এবং সেই শাস্তির জন্য, শাস্তি যাতে হয় সেই জন্য আপনাদের জোরালো প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা দেখাচ্ছি সেই খুনিদের, যে ইয়াসিন এবং ইমন, আপনারা দেখে রাখুন, তাদেরকে চিনে রাখুন, আপনারা সবাই মোবাইলে একটি করে স্ক্রিনশট দিয়ে রাখুন। আপনারা সব জায়গায় এগুলোকে দেখাবেন যে এই দুটি ছেলে, যারা একজন প্রবাসীর ফুটফুটে 8 বছরের একটি সন্তানকে একেবারে গলা টিপে হত্যা করা হয়। শুধু তারা হত্যা করেই ক্ষান্ত হননি, হত্যার পরে তারা কিন্তু লাশটিকে একেবারে পুকুরের পাড়ে, যেটাকে আমরা খেরের পাড়া বলে আমরা স্থানীয়ভাবে বলে থাকি, সেই খেরের পাড়ার নিচে লুকিয়ে রাখে 4 দিন। 4 দিন পরে অবশেষে গতকালকে সেই আদিবার লাশ সেখানে পাওয়া যায়, সেখান থেকে উদ্ধার করা হয় এবং ময়নাতদন্ত শেষে আজকে আদিবার লাশ চাঁদপুর সরকারি সদর হসপিটাল থেকে আসার পরে আজকে আদিবাকে দাফন করা হয়। সুপ্রিয় দর্শক, আমরা কয়েকজনের কমেন্ট পড়ব। এর পূর্বে আপনারা যে কে কোন জায়গা থেকে আমাদের সাথে রয়েছেন অবশ্যই মন্তব্য করে লিখে যাবেন। অনেকেই রয়েছেন আমাদের সাথে। মিজান সরকার, ওদের ফাঁসি চাই বলেছেন, এবং আলিফ এমডি দ্বীপ লিখেছেন আপনার বোনকে আপনি ফেরত চান, আর কিছুই না। এবং আকাশ, তিনি লিখেছেন অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবশ্যই যদি এই অপরাধী যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হয়, পরবর্তীতে কিন্তু এই ধরনের অপরাধ করতে আরো মানুষ উৎসাহী হবে। এবং যারা আজকের এই অপরাধের সাথে সংযুক্ত ছিল, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সারা বাংলাদেশে একটি মানুষকে দেখাতে পারে যে এই ঘটনার শাস্তি আদালত এবং আইন থেকে এটা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু যে অপরাধীরা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ধরনের অপরাধ থেকে ফিরে আসবে। আমরা যে ঘটনাটি বলছিলাম, এটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক এবং হৃদয় বেদনার ঘটনা। একজন প্রবাসী বাবা, সে বিদেশ থেকে বসে নিজের সন্তানের লাশ দেখছে। শুধু স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যুটাকে তাকে জোর করে তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যার পরে তাকে খেরের যে খেরের পাড়া আমরা বলে থাকি, সেটির নিচে তাকে লুকিয়ে রাখা হয় দীর্ঘ 3 দিন। আমরা আলাউদ্দিন সরকারের সাথে আরো কথা বলবো, আমাদের সাথেই থাকুন। ভাই, আপনি যেখান থেকে বলছিলেন পুলিশ আপনাদেরকে সহযোগিতা করছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল, সেখান থেকে আবার একটু শুরু করুন। জি, তখন 5টা বাজে তো আমার এখান থেকে পুলিশ চলে গেল থানায় চলে যাওয়ার পরে ওই দিনকেই, মানে 21 তারিখ সম্ভবত, ওটা 21 তারিখ, হ্যাঁ 21 তারিখ সম্ভবত, আমি বাংলাদেশ টাইম রাত 10টা বললাম যে ভাই, আমার কেন জানি মনে হয় আপনি যদি ইমনের বাড়িটা, যে আমার বাড়ি থেকে ইমনের বাড়িটা 150-200 হাত দূরে, ওইখানে যদি আপনি একটা তল্লাশি দেন ভালো করে। প্রথম দিন তো তল্লাশি দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আরেকটা তল্লাশি যদি দেন, আমার কেন যেন মনে হয় আপনার হয়তো বা, আমি যদিও এইভাবে আশা করি না, এখানে যে হ্যাঁ ইয়াগুলা আছে পায়ে যেতে পারেন। তখন ওসি সাহেব আমাকে বলল যে হ্যাঁ ভাই, আমি এইভাবে একটা তল্লাশি দিতে চাই, কিন্তু আপনি আমাকে হেল্প করতে হবে, আপনি লাইনে থাকতে হবে, হ্যাঁ আপনি আমাকে হেল্প করতে হবে। আমি বলছি ঠিক আছে, আমি হেল্প করব, আমার দেশের মানুষ আছে, গ্রামের মানুষ আছে, ওনারাও আপনাকে হেল্প করবে, পুষ্কুনি গুলা আছে দেখার জন্য। তখন উনি ওইখানে একটা চিরুনি অভিযান চালায়। চিরুনি অভিযানের মধ্যে আপনি হয়তো দেখছেন লাইভে, ফেসবুকে হয়তো দেখছেন যে ওসি সাহেব নিজেই কিন্তু পানিতে নাইমা গেছে। আপনি দেখছেন এই পুষ্কুনিটার পানিগুলা অনেক ঠান্ডা এবং পুষ্কুনিটা অনেক গভীর, ঠিক আছে। এইখানে ওসি সাহেব নিজে দেখছেন আপনি পানিতে নাইমা গেছে। তারপরে আপনার যে জীবন সাহেব, এসআই জীবন সাহেব, সে নিজে পরনের কাপড় নিয়ে নাইমা যাইতেছিল। তখন ওসি সাহেব বলছে যে না, কাপড়টা একটু চেঞ্জ করো, যেহেতু এখানে লং টাইম আমরা চিরুনি অভিযান চালাবো, তাহলে তুমি একটু একটা লুঙ্গির ব্যবস্থা করে দিলে তুমি লুঙ্গিটা নামো। তখন উনি এখানে জীবন সাহেব, তারপরে জালাল সাহেব, এসআই জালাল সাহেব, ওসি সাহেব নিজে, তারপরে চাঁদপুর জেলার যে পুলিশ সুপার, উনিও গিয়া সাথে যোগ হয়েছে, উনিও গেছে, চাঁদপুর জেলার পুলিশ সুপার উনিও গেছে। উনিও যাইয়া সে আমার ইয়াতে শেষ মুহূর্তে ওনারা অভিযানের অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা খেরের স্তূপের মধ্যে, যে আমরা নাড়া বলি বাংলাদেশে, যেটা আপনার দানের সাথে যেটা থাকে এটাকে বলি খের, ওই খেরের নিচের যে অংশটা ওইটাকে নাড়া বলে। ওই নাড়ার স্তূপের নিচে আদিবার লাশ মিলেছে। তখন ওনারা আমার ইয়ারা অবশ্য কাটটা দিছিল লাইনটা, যাতে আমি
হয়তো এই জিনিসটা দেখলে ওনাদের ধারণা ছিল যে হয়তো এই জিনিসটা সরাসরি দেখলে আমি সহ্য করতে পারবো না, যেহেতু প্রবাসে থাকি, হয়তো বা একা আছি বা রুমে কেউ নাই, এই জন্য ওনারা তখন ওইখানে পাইছে, লাশটা পাইছে। এবং ইমনের একটা শার্ট, গায়ের শার্ট, ইমনের যে গায়ের শার্টটা ছিল ওই শার্টটা সহ এখানে পাওয়া গেছে। তো ওইখানে যাক পাওয়া গেছে, তো ওনারা লাশ পাইলো, যাক ওনাদের তারপরে ওনারা লাস্ট আইনের যে প্রক্রিয়া ওনারা চালাচ্ছে। আজকে হয়তো আপনি দেখছেন জানাজা জানাজা হয়েছে, ওখানে সর্বস্তরের জনগণ ছিল। আমাদের সাবেক চেয়ারম্যান, সাবেক বলতে সাবেক তো অনেক বছর আগেরই যে সাবেক চেয়ারম্যান এবং সাবেক উপজেলার চেয়ারম্যান, উনি সাবেক চেয়ারম্যানও ছিল ইউনিয়ন বোর্ডের এবং উপজেলারও চেয়ারম্যান ছিল, তিনবার চেয়ারম্যান ছিল, 2বার উপজেলার চেয়ারম্যান ছিল। এবং সাবেক চেয়ারম্যান সেলিম মিয়াজি সাহেব, বর্তমান চেয়ারম্যান কামরুল মোল্লা সাহেব এবং বিএনপির অঙ্গ সংগঠনের সভাপতিরা, ওনারা সর্বস্তরের জনগণ ওইখানে ছিল। জানা যায় ওনারা সর্বোপরি আমাকে তো কি বলবে, ওনারা তো আমাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক আছে। এসপি সাহেব ছিল, ওসি সাহেব ছিল, ওনারা সর্বস্তরের জনগণ, আদিবার স্কুলের টিচার হতে আরম্ভ করে অভিভাবক অনেক লোকজন ছিল তাদের কাছে আমি ফোনে যোগাযোগ করি বা ফোনে ওনারা আমাকে বলে সর্বোচ্চ শাস্তি দাবি করে। ওনারা আপনি হয়তো দেখছেন, আমিও দেখছি। তো সর্বোপরি আমার বাচ্চা তো আমি আর পাবো না, আমার বাচ্চা তো যা হবার তকদিরে আমার ছিল, আমি সেটা মনে করলে আমার আপনার সাথে কথা বলতে আমার অসুবিধা হবে, যাক আমি ওইদিকে যাচ্ছি না। সর্বোপরি আমার কথা হলো আমি দেশের মানুষের কাছ থেকে সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বারবার, দুঃখিত। আমরাও চেষ্টা করছি ওনাকে এই ওনার সাথে কানেক্ট থাকার জন্য। তো আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা অনেকেই মন্তব্য করছেন, মন্তব্য করার পাশাপাশি আপনারা উক্ত লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে যে আলাউদ্দিন একজন প্রবাসী পিতা, তার সন্তানকে হারালো, সন্তানকে হারানোর যে আর্তনাদ, যে একজন বাবা, সে বাবাই সেই দুঃখ, সেই আর্তনাদ কি, সেই কষ্ট কি, সেই বাবাই বুঝতে পারে। আপনারা লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি কোথাও না ঘটে। এবং আপনারা মন্তব্যের ঘরে জোর দাবি তোলেন যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটার আগেই এবং ঘটনা যাতে না ঘটে, এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বাংলাদেশে রয়েছেন, তারা যাতে আইন অনুযায়ী সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তির যেই বিষয়টি সেটি যাতে তারা নিশ্চিত করতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা ওনাকে পাচ্ছি না, আপনারা আমাদের সাথেই থাকুন এবং মন্তব্য করতে থাকুন। আমরা কয়েকজনের মন্তব্য পরে শোনাবো। সাইফুল ইসলাম আছেন আমাদের সাথে, এবং বাবলু হাসান আছেন, মোহাম্মদ মহসিন মিয়া আছেন, আলিফ এমডি দ্বীপ আছেন, নয়নমণি আছেন, মনির আছেন আমাদের সাথে, এমডি সোহেল রানা আছেন আমাদের সাথে, নুরুজ্জামান খান আছেন আমাদের সাথে, সুমন সরকার আছেন আমাদের সাথে, মোহাম্মদ মুস্তফা, আরিয়ান শুভক, এমডি কাউসার, মুস্তফা কামাল উজ্জ্বল, রাফিউল ইসলাম, রিপন ভুঁইয়া, নাইমা সুলতানা, অনেকে আমাদের সাথে রয়েছেন। আপনারা আপনার মন্তব্য আমাদের জানাতে থাকুন। ফয়সাল আছেন আমাদের সাথে, মাহবুব সরকার আছেন আমাদের সাথে। মাহবুব সরকার, আপনি যে মন্তব্য করেছেন, আমি অবশ্যই প্রশ্নটি আদিবার বাবা প্রবাসী আলাউদ্দিন ব্যাপারী আমাদের সাথে রয়েছেন, আমরা ওনার কাছে রাখবো। কাশিম প্রধান আছেন আমাদের সাথে, আমরা আবারও পেয়েছি আদিবার বাবাকে, আমরা সেখানে কথা বলবো। জি ভাই, শুনতে পাচ্ছেন? আলাউদ্দিন ভাই, জি, আমাদের মন্তব্যের ঘরে অনেকেই লিখছেন এবং অনেকেই জানতে চাচ্ছেন যে কেন আদিবাকে হত্যা করা হলো। সেই ইমনদের পরিবারের সাথে কি আপনাদের পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা, বা কেন এই ধরনের ঘটনা হলো? ভাই, ওনার পরিবারের সাথে ওনার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা ছিলই না, বরং এই 14 মাসের মধ্যে ওনার বাপে আমাকে প্রথম একবার মিস কল দেওয়ার পরে আমি ওনার সাথে তিনবার কথা বলছি, ওনার ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে কথা বলছি। আমি বলছি যেহেতু আপনার ছেলেগুলো একটু বখাটে, আপনি ভাই একটা কাজ করেন, এরকম অনেক বখাটে ছেলে প্রবাসে যাইয়া তার বাবা মাকে অনেক অনেক উন্নয়ন করছে, অনেক কাজ করছে, এগুলা ছেলে তো দুরন্ত ছেলে, এই ছেলেগুলা প্রবাসে গেলে ওরা ভালো কাজ করতে পারে, পয়সা পায়। আমি ওনাকে এই পরামর্শ দিয়েছিলাম,
যে আপনার ছেলেগুলা যেহেতু বকাটে, আপনি ওদেরকে বিদেশ পাঠিয়ে দেন। ঠিক আছে, ওনাকে বিদেশ পাঠিয়ে দেন, ইমন তারা তারা কয় ভাই? ভালো করতে পারবে। মূলত ইমন ইমন তারা দুই ভাই, তারা দুই বাড়িতে ভাই। কি করে মূলত? তাদের ইমনের পেশা দুই কি? ভাই, ওনার বড় ভাই, যে ভাই ইমনের জি। যে বড় ভাইটা রিমন, রিমন কিন্তু হ্যাঁ, হ্যাঁ। উনি বাবা টাবা বিক্রি করে, বাবা টাবা খায়, এদিক সেদিক সে বাবা বিক্রি করে। এটা আমাদের এলাকাবাসী সবাই জানে, কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমাদের এলাকার যে প্রতিনিধিগুলা, প্রতিনিধি যারা আছে তারা কিন্তু এগুলার সঠিক ব্যবস্থা নেয় নাই, যার কারণে আজকে তারা এই আমার আমার বাচ্চার জীবন দিতে হলো। যার কারণে, এবং শুধু আমার বাচ্চা জীবন দিছে সেটাই না, তারা তারা আরো আরো উপলব্ধি করতে পারবে আমাদের এলাকার মানুষ এরকম কত মায়ের সন্তানরে তারা বাবা খুর বানাইছে, তারা কত মায়ের সন্তানরে বখাটে বানাইছে। এটা আস্তে আস্তে আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ উপলব্ধি করতে পারবে। হয়তো তারা নিরীহ মানুষ কিছু করতে পারতেছে না, কিন্তু তারা সবাই জানে ইমন এবং ইমনের বড় ভাই রিমন এবং মজিদ ফকির, সে কিন্তু কোনো কাজকর্ম করে না, সে ফকিরি করে, ফকিরি করে। এটা কোনো সঠিক সঠিক কোনো চাকরি না ভাই, সে ফকিরি করে, যার পুকুর করে। আপনি হয়তো শুনছেন কিনা, ফেসবুকে দেখছেন কিনা জানি না, আমি ওনাকে সর্বোচ্চ অনুরোধ করছিলাম যে ভাই আমার বাচ্চাটা ফেরত দেন। আপনার ছেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিছে, আইন শৃঙ্খলা বাহিনী আপনার ছেলেকে ফেরত দেবে, কিন্তু আমার মেয়েটা কোথায় আছে আমি তো সেটা জানি না, আপনি ফেরত দেন। তখন উনি আমাকে আশ্বস্ত করেছিল যে উনি খুঁজতেছে, খুঁজা সর্বোচ্চ চেষ্টা করতেছে, কইরা দিবে। কিন্তু ইন দা মিন টাইম সে আমার ঘরে যাইয়া, আমার ঘরে বলছে যে আমি একটু তদবির করতে চাই যাতে মেয়েটা ফিরে আসে। তখন আমার বড় ভাই অনুমতি দিছে ওনারে, আমার বড় ভাই বলতে আমার ওয়াইফের বড় ভাই, উনি একজন ওয়ার্ডের মেম্বার, উনি অনুমতি দিছে। যে তখন উনি কি বা কি পড়ছে না কি করছে আমি জানি না, তখন আমার বড় ছেলেটা, আমার ছেলেটা তখন হতাশ হয়ে গেছে, জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। উনি চিৎকার করে বলতেছে আমরা কেউ বাঁচবো না, আমার বোনেও বাঁচবে না, আমরা কেউ বাঁচবো না, আমার বাবাকে দেশে চলে আসতে বলো। উনি চিৎকার দিয়া চোখ মুখ বড় কইরা শুয়ে পড়ছে মাটিতে, আমার মেয়েটা শুয়ে পড়ছে মাটিতে, এবং আমার মেয়ের জামাইটা ছিল ওখানে, আমার মেয়ের জামাইটাও শুয়ে পড়ছে ওখানে। তাৎক্ষণিক এই খবরটা আমার আরেক ভাইয়ের কাছে গেছে, উনি তখন আইসা উনি আবার কিছু কোরআনের আয়াত পইরা পানির ছিটামিটা দিয়া, পানির যখন ছিটামিটা দিছে তখন এই আমার স্বাভাবিক হয়েছে, তখন স্বাভাবিক হয়েছে। তখন আমার গ্রামের, পাশের গ্রামের মানুষ, কানাচোয়া গ্রামের মানুষ, পাশের যে দোকানপাটে মানুষগুলা ছিল, ওরা তাৎক্ষণিক আলাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আহ, আপনার শুনতে পাচ্ছেন। আলাউদ্দিন, আপনার ওই যে ইমনদের পরিবারের সাথে পূর্ব কোনো শত্রুতা না থাকলে কেন খেলাধুলা করা অবস্থায় ডেকে নিয়ে, ফুলের কথা বলে ডেকে নিয়ে আদিবাকে হত্যা করার কারণ আসলে কি? আপনি কি মনে করেন একজন পিতা হিসেবে? আপনি কি মনে করেন? এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তদন্ত করছে সেই তদন্ত থেকে কি কোনো তথ্য আপনার কাছে এসেছে? না, ওনারা আমাকে এমন কোনো তথ্য দেয় নাই, ইমন কি কোনো তথ্য দিছে কিনা সেটা আমি জানি না। কিন্তু ভাই আপনার যে প্রশ্ন, আমারও একই প্রশ্ন। ইমনের সাথে, ইমনের বাপের সাথে যেহেতু আমার কোনো শত্রুতা ছিল না, তাইলে উনি কেন আমার মেয়েকে নিয়ে এইভাবে হত্যা করলো, সেটা আমারও একই প্রশ্ন, আমি সেটাই জানতে চাই এবং সর্বোচ্চ শাস্তি দাবি দাবি করি তার সাথে, আপনি যেহেতু কোনো আপনি কি নিরীহ মনে লোক করেন, হয়রানি না হয়। আপনি কি মনে করেন ইমন যে ঘটনা ঘটাইছে, ইমনের সাথে যে সহযোগী ইয়াসিন ছিল এবং ইমনের বাবা, তারাও কি এই ঘটনার সাথে সংযুক্ত? কিংবা এই ঘটনা ঘটার পরে অবশ্যই আদিবাকে হত্যা করার পরে তারা যখন লুকাতে গেল, অবশ্যই এই বিষয়টি কেউ দেখেছে বা কেউ জানে এই বিষয়টি, অবগত এই বিষয় সম্পর্কে, সেইটি নিয়ে আপনি কি বলতে চান? আপনি কি মনে করেন যে ইমনের বাবা অবশ্যই বিষয়টি জানতো এবং ইমন তিনি তো, নিজেও ইমন সহযোগী হয়ে এই বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করছিল? ইমন তো 100% এর মধ্যে 100%, এখানে কোনো সন্দেহ করার কোনো কিছু নাই। ইমন তো 100 জড়িত ছিল। এবং যেহেতু আমার মেয়েটারে বিভিন্ন প্রক্রিয়ায় ওইখানে রাখা হয়েছে, তখন আমার অবশ্যই সন্দেহ যে ওনার বাবাও এটার সাথে ছিল, তার বড় ভাইও তখন সংযুক্ত হয়েছে, তখন ইয়াসিনের বাবাও
এটার সাথে সংযুক্ত হইয়া যেহেতু আমার মেয়েটা একটু কথা বলতে পারে, বুঝে, তারাদের হয়তো ধারণা ছিল এখন যদি মেয়েটারে ছাইরা দেই তাহলে মেয়েটা সবকিছু বইলা দিবে, বইলা দেওয়ার কারণে সামাজিক ভাবে একটা চাপ সৃষ্টি হবে, বিচার সালিশ হবে, তখন আমাদের হেয় প্রতিপন্ন হবে। এই জন্য তারা আমার মেয়েটাকে একেবারে দুনিয়া থেকেই বিদায় করে দিছে, এটা আমি সন্দেহ করি। আর ইমন যে আমার মেয়েটাকে খুন করছে এটা তো আর কোনো সন্দেহের অবকাশ নাই, এটা তো একেবারে চিরন্তন সত্য, প্রমাণিত ভাই। আচ্ছা, আপনি কি মনে করেন 20 তারিখ বিকেল 4টায় আদিবা নিখোঁজ হয় এবং কখন তাকে হত্যা করা হয় বলে আপনি মনে করেন? আমার ধারণা সে সাথে সাথে নিয়েই মেয়েটাকে মেরে ফেলছে, সাথে সাথেই। কি যেহেতু এমন আমার ক্ষোভ ছিল মেয়ের আদিবার প্রতি লাশটা তার? একটু ক্ষতবিক্ষত হয়ে গেছে উপর থেকে, আমার ধারণা সে সাথে সাথেই নিয়ে আমার মেয়েটাকে মেরে ফেলছে। কি এমন ক্ষোভ ছিল আদিবার প্রতি আমরা নিজেরও জানি না। সুপ্রিয় দর্শক, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে সে বিষয়টি বেরিয়ে আসবে এবং অবশ্যই আমরা চেষ্টা করব সেই বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার জন্য। ইতিমধ্যে 2 জনকে আটক করা হয়েছে, ইমন এবং ইয়াসিন। আহ আপনি আরেকটি বিষয় জানাবেন আমাদেরকে আলাউদ্দিন ভাই, সেটা হচ্ছে যে আপনারা যখন সন্ধ্যায় খোঁজাখুঁজি শুরু করলেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকাবাসী সহ আশেপাশে অনেকেই ভিডিও বার্তা এবং পোস্ট লিখে এই আদিবার খুঁজছে। ইভেন আমাদের মতলব সংবাদও এই বিষয়টি নিয়ে আমরা পোস্ট করেছিলাম আদিবাকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য। তো যে সময় আপনারা প্রচারণা চালাচ্ছিলেন সেই সময় কি ইমনের পরিবার জি, থেকে কোনো কথাটা আবার রিপিট সহযোগিতা করেন, আপনারা আমি পেয়েছিলেন হয়তো। কিনা? আমি বলছিলাম যে যখন আপনারা আদিবাকে খোঁজার জন্য আপনারা যে খোঁজাখুঁজি করছিলেন বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ চাচ্ছিলেন এবং মাইকিং করেছিলেন, সেই সময় কি ইমনের পরিবার থেকে কোনো সহযোগিতা পেয়েছিলেন আপনারা? যেহেতু ইমনের বাড়ি আপনাদের পাশাপাশি, আশেপাশে মানুষ অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা। জি জি, কথাটা আমি শুনি নাই, আবার একটু রিপিট করেন কথাটা। আপনারা যখন আদিবাকে খুঁজছিলেন এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছিলেন, ইভেন আমাদের মতলব সংবাদে আমরা পোস্ট করেছি এটা নিয়ে, এবং মাইকিং করেছেন বিভিন্ন অঞ্চলে। তো এই বিষয়টি যখন আপনারা দিন রাত গিয়ে দিন হলো এবং দিন গিয়ে রাত হলো, আপনারা বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালাচ্ছেন এবং আপনারা চেষ্টা করে যাচ্ছেন যাতে আদিবাকে খুঁজে পান, বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ করছিলেন। তখন কি যেহেতু ইমনদের বাড়ি আপনাদের পাশে, ইমনকে কিন্তু পুলিশ আটক করেছিল প্রথমেই, কিন্তু ইমনের পরিবার থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছিলেন কিনা আদিবাকে খুঁজে পাওয়ার জন্য? জি না জি না, উনি কোনো সহযোগিতা করেন, তবে আমি ওনাকে ফোন দিছিলাম, সহযোগিতা চাইছিলাম ওনার কাছে, যে সন্তান ভুল করতে পারে, বাবা মা তো আর ভুল করতে পারে না, আপনি আমাকে সহযোগিতা করেন। কিন্তু উনি আমাকে সহযোগিতা করেই নাই, বরং উনি আমার ঘরে গিয়ে আমার অন্যান্য যে সদস্য আছে ঘরের, ওনাদেরকে কুফরি কালাম দিয়েছিল। উনি অ্যাটাক করছে, এটা সরাসরি প্রমাণিত। উনি সহযোগিতার আশ্বাস দিয়ে ওইখানে সে প্রতারণা করছে আমার ফ্যামিলির সাথে। আচ্ছা, কিন্তু তো এলাকার মানুষ সহযোগিতা করছে, এলাকার মানুষ, গ্রামের মানুষ, হ্যাঁ, ইউনিয়নের মানুষ, থানা পুলিশ, ওনারা সহযোগিতা করছে, ওনারা সর্বাত্মক চেষ্টা করছে। আপনি হয়তো দেখছেন ফেসবুকের বন্ধু বান্ধব, দেশ বিদেশের সকল বন্ধু বান্ধব, ওনারা সবাই। কিন্তু ইমনের ফ্যামিলি থেকে আমি এই সহযোগিতাটা পাইনি, ইমনের বাপ থেকে সহযোগিতাটা পাইনি, বরং আমি আমার বাচ্চা আরো 2টা হারাইতে চাইছিলাম। আমার আরো 2টা বাচ্চা হয়তো কি করছিল, আপনি শুনতে পাচ্ছেন যে ওরা অজ্ঞান হয়ে পড়ে গেছিল আমার ঘরের মধ্যে, আমার জি, মেয়েটা আপনি পড়ে বলছেন। গেছিল, ছেলেটা পড়ে গেছিল। আপনি হয়তো বলছি, আপনি হয়তো এটা শুনছেন। উনি আরো আমার হ্যাঁ, হ্যাঁ। ক্ষতি করতে চেয়েছিল, যাতে আমার যারা লড়ে, আমার যারা এই বাচ্চাটা আমার সন্ধান করতে চাইতেছে, যারা খোঁজাখুঁজি করতে চাইতেছে, দৌড়াদৌড়ি করতে চাইতেছে, উনি আরো ওদেরকে স্তব্ধ করে দিতে চাইছিল। আচ্ছা, তো আপনি বলছেন যে ইমনদের পরিবারের সাথে আপনাদের কোনো বিরোধ ছিল না। তো সর্বশেষ আপনি একজন পিতা হিসাবে আপনি কি মনে করেন কেন এই ধরনের ঘটনা ঘটতে পারে? এটা হচ্ছে শেষ প্রশ্ন। এবং আরো কিছু হচ্ছে যে একজন প্রবাসী, আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনি হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করেন, সেই টাকা দেশে পাঠান, দেশের মানুষ যাতে ভালো থাকে, তারা যাতে নিরাপদে থাকে। সেখানে নিরাপত্তাহীনতার কারণে আপনার মেয়েকে হারাতে হলো। এই আপনার যেই আকুতি, যে আর্তনাদ, সেটা হয়তো বা আমরা বুঝবো না,
আপনি হারিয়েছেন, আপনি বুঝবেন। আপনার মনের অবস্থা আমরা আমরা বুঝবো না। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে একজন সন্তান হারানো পিতার যে আর্তনাদ সেটা। তো আপনি যদি বলতেন যে কি ধরনের কেন তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আপনি মনে করেন? আলাউদ্দিন ভাই। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অনেকেই মন্তব্য করছেন, অনেকেই হত্যাকারী ফাঁসি সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। আমরা আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সঠিক এবং সুস্থ তদন্তের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাবে এবং যেই প্রবাসী পিতা সে কিন্তু তার সন্তানকে আর ফিরে পাবে না, কিন্তু তার যেই আহ্বান সকলের প্রতি, সকলে সচেতন থাকুন এবং আজকের এই লাইভটি সকলের মধ্যে শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে পরবর্তীতে মানুষ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে। আলাউদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দুঃখিত দর্শক, আমাদের সাথে আদিবার চাচা লোকমান শিকদার আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে। তো আমরা একটু তার সাথে কথা বলবো, তার কি মন্তব্য। লোকমান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি ভাইজান। আলাউদ্দিন ভাইকে আমি যে প্রশ্নগুলো করেছিলাম সেটা হচ্ছে যে তার যে ইমনদের তারা সন্দেহ করছে বা ইমনদের সাথে ইমন ইমন এবং ইয়াসিনকে পুলিশ আটক করেছে। তো তিনি বলছেন যে ওই পরিবারের সাথে আলাউদ্দিন ব্যাপারী পরিবারে কোনো পূর্ব কোনো শত্রুতা ছিল না, কোনো ঝামেলাও ছিল না, কোনো ধরনের বিরোধও ছিল না। তো কেন এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আপনি মনে করেন এবং এই বিষয়টি কি ধরনের বিচার আপনি দাবি করছেন? জি, ধন্যবাদ ভাইজান আপনাকে। আসলে প্রথম হচ্ছে, আজকে লাইভের মাধ্যমে আমার ভাইয়ের আত্মনাথের কথা সবাই শুনতে পারছেন, কিভাবে হারাইলো এবং কিভাবে মৃত্যু হতে পাওয়া গেল, সবকিছু শুনছেন। তা আমি সেদিকে যাব না। আমি বলতে চাচ্ছি যে আজকে ইমনের সাথে আমার ভাইয়ের কোনো শত্রুতা আমি ছিল না। তবে আমাদের ম্যাক্সিমাম মানুষের যে কমেন্টস গুলা আমরা বিভিন্ন লাইভে দেখছি যে আসলে তারা বিশেষ করে মাদকের সাথে জড়িত থাকার কারণে এই সমস্ত দুর্ঘটনা বা এই সমস্ত কি বলে অপহরণের কাজে তারা লিপ্ত হয়েছিল, মানুষের যে কমেন্টস গুলা। তা আমি বিশেষ করে এই আমাদের শুধু বাংলাদেশের এবং শুধু আমাদের ইউনিয়ন না, পুরো বাংলাদেশের মধ্যে যে সমস্ত এই দুর্ঘটনাগুলা ঘটতেছে, আমি মনে করবো যে এগুলা শুধু একমাত্র মাদক, যারা নাকি মাদকের সাথে জড়িত আছে তারাই এই সমস্ত কাজগুলা ঘটাইতেছে। তো বিশেষ করে আমাদের ইউনিয়নের যে সমস্ত প্রতিনিধিরা আছে তারা এই বিষয়গুলা কেন দেখে না। আমার বাড়িও কিন্তু কথাগুলো বলে গেছে। আমাদের এলাকার মধ্যে যে ইমন, তারপর আরো কয়েকজনের নাম বললো, এই সমস্ত জিনিসগুলা কিন্তু অনেক আগেই আলোচিত হয়ে গেছিল, কিন্তু আমাদের দেশের যে বিশেষ করে কি বলে জনপ্রতিনিধি যারা আছে তারা জানার পরে কেন এই সমস্ত জিনিসগুলারে ব্যবস্থা নিল না। আজকে যদি ব্যবস্থা নিত তাহলে আমরা আমার এই বাস্তিকে হারাইলাম। তো আমি আজকে লাইভের মধ্যে এটাই জানাইতে চাই দেশবাসীর কাছে যে আমাদের ইউনিয়ন পুরা বাংলাদেশে যেখানে যে লাইভটি শুনতেছেন জানতেছেন, যে যেখানে মাদক দেখবেন, মাদকের ব্যবসাকারী দেখবেন, মাদক সেবনকারী দেখবেন, তাদেরকে কিভাবে শায়েস্তা করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী হোক, জনপ্রতিনিধি হোক, এগুলা রোধ যদি না করে, এর মধ্যে আমরা যারাই বাংলাদেশে বসবাস করি প্রত্যেকটা ফ্যামিলি আমার এই এই হতাশ নিয়ে বাঁচতে হবে। জানি না যে আমার মেয়ে কিভাবে থাকবে, আমার বোন কিভাবে থাকবে, এই একটা টেনশন নিয়ে আমরা, আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি তারা আরো বেশি টেনশন নিয়ে আমরা থাকতে হয়। সেজন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা জনপ্রতিনিধিতে আছে তারা কেন জানার পরেও সমস্ত পদক্ষেপ গুলা নেয় না, আমি বিশেষ করে লাইভের মাধ্যমে জানাইতে চাইতেছি যে পুরা বাংলাদেশে বিশেষ করে আমাদের ইউনিয়নে যে জায়গাগুলোর মধ্যে মাদকের আস্তানা বা মাদক বিক্রি, মাদক সেবন, এগুলা তারা নির্ণয় করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। তাহলে যদি আমাদের ইউনিয়ন, আমাদের গ্রাম, আমাদের দেশ
ভালো থাকে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে বোঝা যায় যে আমরা শুনি যে কিছু কিছু টাকার বিনিময় বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন রকমের জনপ্রতিনিধি বিকৃত হয়ে যায়। এগুলা যেমন প্রতিরোধ করা হয়, আমি লাইভের মাধ্যমে পুরা বাংলাদেশ সকল শ্রেণীর বাইরেকে জানাইতেছি যে এই সমস্ত দিক যদি হয় তাহলে আমরা দেশে বসবাস করাটা আমাদের জন্য দুঃসহকর হয়ে যাবে। অতএব আজকে লাইভের মাধ্যমে আমি সবারে জানাইতে চাই, যারা নিয়ে সেবন করবে, সেবনদাতার কোথার ঠিকানা কোথায় কি এগুলা সব আমরা নোট কইরা, অন্তত আমাদের ইউনিয়নের কথাটা আমি বলি, এটা একটা নোট কইরা আমরা একটা নেক্সট টাইমে আমরা একটা কমিটি গঠন করব। কমিটি গঠন কইরা কোন গ্রামে কে এই মাদক বিক্রি করে, মাদক সেবন করে, তাদের একটা লিস্ট তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব। আইন শৃঙ্খলা প্রতিনিধির পাশাপাশি আমরাও যারা যে একটি ব্যক্তি আছে, যারা বুঝবে যে সমাজকে উন্নয়ন করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, ইউনিয়নকে উন্নয়ন করতে হবে, শান্তিতে আমরা বসবাস করতে হবে, ওই সমস্ত ব্যক্তি যে ব্যক্তিগুলো আছে তাদের দিয়ে আমরা এই দেশে, আমাদের বিশেষ করে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে আমরা তল্লাশ করবো। তল্লাশ করে এগুলা আমরা আয়ত্তে আইনা পুলিশের হেফাজতে আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমরা একটা পরিকল্পনা চলতেছে। তো যে বাস থেকে আমরা হারাইছি, যে বাস থেকে আমরা হারাইছি পাবো। জি জি জি, সকল উদ্দেশ্যে ছোট করে একটু মেসেজ দিয়ে দেন। সবার কাছে আমার বাস্তির জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ জান্নাতবাসী করে। আর বিশেষ করে আমার ভাই বা আমার ভাইয়ের যে ফ্যামিলি, তাদেরকে যেমন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয়, সবার কাছে এই অনুরোধ জানিয়ে আজকের জন্য বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা সর্বশেষ কথা আদিবার বাবার কাছ থেকে শুনে আজকের মতো লাইভটি এখানে শেষ করব। জি আলাউদ্দিন ভাই, সর্বশেষ আপনি যদি কিছু বলতে চান। আমরা তো আপনার আদিবাকে আমরা ফেরত দিতে পারবো না, আদিবাকে ফেরত আনাও সম্ভব না। অবশ্যই আমরা আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীর অবশ্যই বিচার হবে, ইনশাল্লাহ হবে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি এবং আপনার ইউনিয়নের গ্রামের আশেপাশে যারা রয়েছেন অবশ্যই ইনশাল্লাহ সহযোগিতা পাবেন আপনি সর্বাত্মক। আপনি যদি সর্বশেষ কোনো মেসেজ সকলের উদ্দেশ্যে দিতে চান। আমার সর্বশেষ মেসেজ হলো, আজকে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এবং উপস্থিত জনতা, আমার বাচ্চার স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাহেব, ওনারা আজকে যে পদক্ষেপ নিচ্ছে তাতে আমি অনেক সন্তুষ্ট। তারা বলছে যে সর্বোচ্চ আমাদের ইউনিয়নে যাতে মাদকের জিরো টলারেন্স, মানে মাদক একেবারেই নির্মূল, এটা তারা এই পদক্ষেপ আজকে নিচ্ছে। আজকে যে পদক্ষেপ নিছে এই পদক্ষেপ অনুযায়ী তারা আজকে যে প্রতিশ্রুতি দিছে এবং থানা স্টাফ সহ ওই প্রতিশ্রুতি যদি তারা বাস্তবায়ন করে, তাইলে আমার যে দুঃখ, আজকে আমার মেয়ে চলে গেছে, আমার যে দুঃখ, ওই প্রতিশ্রুতি রক্ষা করে যদি আমার এলাকা থেকে মাদক চলে যায়, আমি মনে করব আমার মেয়ের উসিলায় এই সমাজ এবং এই ইউনিয়ন মাদক মুক্ত হয়েছে। আর কারো মায়ের কোল যাতে আমার মতো খালি না হয়। আমার এলাকায় অনেক প্রবাসী আছে। কালকে এক ভাই ফোন দিছে, তারা 3 ভাই প্রবাসে থাকে, 3 ভাইয়েরই সন্তান আছে। তারা এখন ভয়ে আছে, আতঙ্কে আছে। তারা আমাকে বলছে যে ভাই, আমি এই উসিলায় এলাকার মাদক নির্মূল এবং এই বকাটে ছেলেগুলারে যেভাবে সুন্দর হয়, বকাটে ছেলেগুলা হয় তাদেরকে সংশোধনে আনা হবে, নাহলে তাদেরকে টাকা পয়সা দিয়ে রুজি রোজগারের ব্যবস্থা করে প্রবাসে বাহিরে পাঠায় দিয়া তাদেরকে ভালো করার চেষ্টা করবে। এই উদ্যোগ যে তারা নিছে, যদি তারা এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারে, এতে আমি সার্থক। এতে আমি মনে করবো আমার মেয়ে যদিও চলে গেছে, কিন্তু আমার সমাজ কলঙ্ক মুক্ত হয়েছে এবং সমাজের দুষ্কৃতীরা ভালো হয়ে গেছে, সমাজ মাদকাসক্ত মুক্ত হয়েছে। আমি এতে তাদের কাছে আমি এই আশা করি, বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের কাছে আমি এই জিনিসটা, তারা তো আমার এই মেয়ের উসিলায় অনেক কিছু তারা পাইছে, যদিও আমার কাছে বলে না, কিন্তু এই মেয়ের উসিলায় তারা অনেক কিছু সন্ধান তারা পাইছে। যদি ওই জিনিসটা বাস্তবায়িত হয় তাইলেই আমি সন্তুষ্ট। এবং যে ধন্যবাদ আপনাকে। জি আলাউদ্দিন ভাই। ভাই কি শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি ছোট করে শেষ করে দেন। আপনার যে আদিবাকে যে হত্যা করা হলো, সেই হত্যার বিচার আপনি চান কি? সর্বশেষ যদি একটু বলতেন।
ভাই শুনতে পাচ্ছেন? জি, আপনি আদিবা হত্যার বিচার চান কিনা? হ্যালো, আলাউদ্দিন ভাই, জি ভাই, জি বলেন। জি ভাই। আমি বলছি যে আপনি কি আদিবা হত্যার বিচার চান কিনা? আপনি এটা কি বললেন ভাই? আমি সৌদি আরব সর্বশেষ থাকি, ছোট করে। হত্যার বিচার তো হত্যা দিয়ে হয়। সর্বশেষ হত্যার বিচার তো হত্যা দিয়ে হয়, কিন্তু সেটা তো আমি পারবো না। আমি প্রশাসনের না, কাছে, বাংলাদেশ সরকারের কাছে, আপনাদের জনগণের কাছে সেটা 100 বার দাবি করি যে আমার হত্যার বিচার, তার সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্তমূলক, যাতে আমার মেয়ে গেছে গেছে, কিন্তু বাকি আর কোনো এরকম না, যেহেতু এই বিচার দেখে আর কেউ সাহস না করে যে এরকম দুর্ঘটনা আর কোনোদিন ঘটাই। আমি সর্বোচ্চ শাস্তি চাই তার ভাই। তবে আমি ধন্যবাদ তো ভাই। দিতে পারবো না, সরকার দিতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে হবে। আমরা এই মুহূর্তে শেষ পর্যায়ে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হতভাগা প্রবাসী বাবার কথা। আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন যে আমাদের মতলবে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনা, আদিবা মতলব দক্ষিণের উত্তর নায়েরগাঁও গ্রামের পাঁচদোনা গ্রামের যেই আহ আদিবা ৩য় শ্রেণী ৮ বছর বয়সী ফুটফুটে একটি আহ, শিশু আদিবাকে যে নির্মমভাবে হত্যা করা হয় এবং হত্যার পরে যেই খড়ের নিচে লুকিয়ে রাখা হয়, সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই জানি, সকলে অবগত রয়েছি। আমরা আহ, এই যেমনটি বলছিলেন আদিবার বাবা আলাউদ্দিন ব্যাপারী আমাদের সাথে যে আহ, ইমন এবং ইয়াসিন, যাদের নাম উনি উল্লেখ করলেন, তারা মাদকের সাথে এক প্রকার জড়িত। আসলে মাদকের জন্যই এই এই হত্যাকাণ্ড কিনা অবশ্যই পোস্টমর্টম রিপোর্ট এবং পুলিশের যে তদন্ত, সেই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সত্য ঘটনা। সেই ঘটনা অবশ্যই আপনারা পরবর্তীতে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, সকলেই সচেতন থাকুন। আশেপাশে যারা মাদকাসক্ত রয়েছেন তাদেরকে তাদের থেকে দূরে থাকুন এবং তাদেরকে সামাজিকভাবে, আইনিভাবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন, অপরকে সচেতন রাখুন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও চাই আদিবা হত্যার সুষ্ঠু বিচার হোক এবং এই বিচার এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে পরবর্তীতে কারো মায়ের বুক খালি না হয়, কারো যাতে বাবার আর্তনাদ যাতে আমাদের দেখতে না হয়। সুপ্রিয় দর্শক, আলাউদ্দিন ব্যাপারী তিনি একজন প্রবাসী, তিনি রেমিটেন্স যোদ্ধা, তিনি সৌদি আরবে আছেন। তিনি সেখান থেকে টাকা পাঠান তার পরিবারকে নিরাপদ রাখার জন্য, কিন্তু আজকে তিনি এক সন্তানহারা, তার আর্তনাদ এবং তার সন্তানকে ফেরত দেওয়ার সাধ্য আমাদের নাই। আমরা অবশ্যই চাই এর সুষ্ঠু বিচার হোক, এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে যাতে পরবর্তীতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। আমরা বিদায় নিচ্ছি এবং সকলেই মাদকের বিষয়টি মাথায় রেখে সচেতন থাকুন, নিজে সচেতন থাকুন, অপরকে সচেতন রাখুন। আইনিভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে যে যেভাবে পারেন এই বিষয়টি থেকে যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করুন। আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।